মুহূর্তের মধ্যেই ঈশানের রাগে চড়চড় করে বেড়ে গেল। যখন তখন সবার সামনে এমন ফাজলামি করার মানে কি? সে ঝটকা দিয়ে শুভ্রার হাত ছেড়ে দিল। তারপর চরম বিরক্তিতে তার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, সবার সামনে এমন ফাজলামি করার মানে কি শুভ্রা? হোয়াট ইজ দিস ননসেন্স? এখন সবাই আমাদের নিয়ে কি ভাবছে? শুভ্রা, তুমি এখনো ছোট নও যে তোমার মাথায় মিনিমাম কমন সেন্স থাকবে না? ঈশানের এমন আচমকা ধমকে ভেতরে ভেতরে কেঁপে উঠল শুভ্রা। চারপাশের মানুষের সামনে নিজেকে বড্ড অসহায় লাগলো তার। সে অপরাধীর মতো মাথা নিচু করে ধরা গলায় বলল, সরি ঈশান ভাইয়া, আই এম রিয়েলি সরি। ঈশান তার কথাই একটু শান্ত হলো না, বরং আরো রেগে গিয়ে বলল, রাখো তোমার সরি, জাস্ট শাট আপ। তুমি যেখানে সেখানে গিয়ে আমার সাথে ফাজলামি করো। আমাকে কি তোমার জোকার মনে হয় যে যা ইচ্ছে তাই করবে আমার সাথে? শুভ্রা এবার আর পাল্টা কিছু বলার সাহস পেল না, কিন্তু ঈশানের এই রুড়ো কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। সে তো জাস্ট একটু দুষ্টুমি করেছিল, বেশি কিছু তো করেনি। এতে সবার সামনে এভাবে অপমান করে কথা বলার কি আছে? প্রচন্ড একটা অভিমানে গলা পাকিয়ে এলো তার গলায়। ঈশান পুনরায় ধমকে সুরে বলল, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি শুভ্রা, নেক্সট টাইম আমার সাথে এমন দুষ্টুমি করবে না, একদম করবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মনে থাকবে? শুভ্রা তার চোখের কোণে জমে ওঠা জলটুকু আড়াল করার জন্য ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। সে কোনো মতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঈশান তার মুখ থেকে জবাব শোনার জন্য আবারও জোর দিয়ে বলল, আই সেড মনে থাকবে। শুভ্রা হ্যাঁ সূচক মাথা নেড়ে বসা গলাতে কোনো মতে বলল, মনে থাকবে। এবার সত্যি বলছি ঈশান ভাইয়া, আর দুষ্টুমি করবো না আপনার সাথে, আর কোনোদিনও ফাজলামি করবো না। আজকের জন্য আমাকে মাফ করে দিন। বলেই শুভ্রা চোখে জল আড়াল করতে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ঈশান তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। এক মুহূর্তের জন্য তার মনে হলো একটু কি বেশি বলে ফেললো সে মেয়েটাকে। এতটা রুড়ো না হলেও তো চলতো, কিন্তু পরক্ষণেই সেই নরম ভাবটা মাথায় থেকে ছেড়ে ফেলে নিজেকে শক্ত করে বলল, ধুর, যা করেছো তার জন্য এই বকাটুকু ওর প্রাপ্য ছিল। বেশি মাথায় তুললে পরে আর সামলানো যাবে না। রাত 12টা, গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। নাচ গান শেষ করে আমাদের মানুষগুলো এখন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়েছে। রীতিকে হলুদ মাখাতে মাখাতে একদম ভূত বানিয়ে ছেড়েছে সবাই। অন্যদিকে রীতিদের বাড়ির সামনে ছটফট করতে থাকে, পায়চারি করছে শুভ্র। তখন হৃদিকে ভিডিও কলে দেখার পর থেকে সে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। মনের ভেতর এমন এক ব্যাকুলতা তৈরি হয়েছে যে এখন যদি সে হৃদির কাছে যেতে না পারে তবে ছটফট করতে করতে তার দমই যেন আটকে যাবে। কিন্তু এত দূরে এসেও ছুটে এসেও কোনো লাভ হচ্ছে না। রাস্তা দিয়ে একের পর এক মানুষ অনবরত যাওয়া আসা করছে। পরিচিত কেউ দেখে ফেলার ভয়ে শুভ্র মুখে মাস্ক পরে কানে ফোন চেপে ধরে একা একাই কথা বলার অভিনয় করছে। দূর থেকে কেউ তাকালে সে এমন ভাব করছে যেন জরুরি কোনো ব্যবসায়ী আলাপ চলছে। কারণ এই মাঝরাতে কনের বাড়ির সামনে এভাবে চোরের মতো ধরা পড়ে গেলে লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না সে। এভাবে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর সে বুঝতে পারলো তাকে অন্য কিছু একটা করতে হবে। এভাবে দাঁড়িয়ে থাকলে কোনো কাজ হবে না, কারণ সারা রাতেও মানুষের আনাগোনা একটুও কমবে বলে মনে হচ্ছে না। কোনো উপায় না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে দ্রুত রিফাতের নাম্বারে একটা মেসেজ পাঠালো, কোথায় তুই? কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে রিফাতের রিপ্লাই ভেসে এসে উঠল স্ক্রিনে, আমি তোর বউয়ের সাথে সেলফি তুলছি, কি যে মিষ্টি লাগছে রে ওকে দেখতে। মেসেজটা দেখেই শুভ্রের বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে দ্রুত টাইপ করে পাঠালো, ফাজলামি বন্ধ কর, সোজা বাড়ির মেন গেটের দিকে আয়। ওপাশ থেকে রিফাত বেশ অবাক হয়ে রিপ্লাই দিল, কেন রে, গেটে গিয়ে আছে, হঠাৎ গেটে ডাকছিস কেন? পরক্ষণে রিফাতের মাথায় বুদ্ধিটা খেললো। শুভ্রর পাগলামির ইতিহাস তার জানা। সে চমকে উঠে আবারও মেসেজ পাঠালো, 1 মিনিট, কোনোভাবে তুই এখানে এসে পড়লি না তো? সত্যি করে বল, তুই কি গেটের বাইরে দাঁড়িয়ে আছিস? শুভ্র মেসেজ পাঠালো, হ্যাঁ, এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গেটের বাইরে আয়। মেসেজটা দেখেই রিফাতা হাসিতে ফেটে পড়লো। এক গাদা হাসির ইমোজি পাঠিয়ে শুভ্রকে খেপানোর জন্য লিখলো, ছ্যা ছ্যা শালা, এই আর একটা মাত্র রাত বউয়ের জন্য অপেক্ষা করতে পারলি না? তুই এতটা কন্ট্রোললেস, তোর এই রূপ তো আমার আগে জানা ছিল না রে। রিফাতের এমন ঠাট্টা দেখে শুভ্রের মেজাজ একদম সপ্তম আকাশে চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে মেসেজ করলো, বেশি ফাজলামি করলে একটা থাপ্পড় দিয়ে চিবুকের সবকটা দাঁত ফেলে দেব। তোকে যা বলেছি ভালোই ভালোই 2 মিনিটের মধ্যে গেটের সামনে আয় বলছি।
অন্যদিকে বাড়ির সামনের রাস্তায় তখন একরকম আমেজ। হলুদ মাখা হৃদিকে মাঝখানে বসিয়ে দুই পাশে মিহি আর পাখি মিলে একের পর এক ছবি তুলছে। শুভ্রার মনটা ভালোই, ঈশানের বকা খেয়ে তার ভেতরটা এখনো ভারী হয়ে আছে, তাই সে ছবি তুলতে একদমই চাইছে না। কিন্তু পাখি আর মিহি নাছরবান্দা তারা জোর করে টেনে হিচড়ে শুভ্রাকে সাথে নিয়ে বিভিন্ন স্টাইলিশ পোজে দাঁড় করাচ্ছে। ওদের এই সুন্দর মুহূর্তগুলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করছে তুর্য। আর ঠিক তার পাশেই পকেটে হাত গুটিয়ে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ঈশান। বেশ কয়েকটা চমৎকার ছবি তোলার পর রিফাত গুটি গুটি পায়ে তুর্যের কাছে এগিয়ে এলো। সে তুর্যের কাঁধে হাত দিয়ে শুভ্রর গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পুরো ঘটনাটা ফিসফিস করে বলল। কথাটা শোনা মাত্রই তুর্য নিজের হাসির বেগ আর চেপে রাখতে পারল না। সে হাতের দামি ক্যামেরাটা প্রায় ফেলেই দিচ্ছিল। কোনো মতেই সেটা সামনে নিয়ে উঠোন কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। তুর্যের এই আকস্মিক আর অদ্ভুত হাসি দেখে পাখি পুরো অবাক হয়ে গেল। সে ভ্রু কুঁচকে কৌতূহলী গলায় বলল, কি ব্যাপার, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? কোনো জোকস মনে পড়েছে নাকি? তুর্য নিজের হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে হৃদির দিকে তাকালো। তারপর বেশ মজা নিয়ে বলল, হৃদি, ভাত খাইছো? শরীর টরীর ঠিক আছে তো তোমার? গায়ে হলুদের এই জমজমাট আসরে তুর্যের মুখে হঠাৎ এমন অদ্ভুত এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে হৃদি পুরোপুরি ভ্যাপাচেকা খেয়ে গেল। সে গাল থেকে হলুদ মাখা টিস্যুটা দিয়ে মুছতে মুছতে অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে ভাইয়া? হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? পাশ থেকে রিফাতার কোনো লুকোছাপা না রেখে মুচকি হেসে বলল, কারণ এখন তোমাকে খুব বড় একটা বাঘ সামলাতে হবে, আর সেটা পরে নয়, এই মুহূর্তে, এখনই। হৃদি বড় বড় চোখ করে রিফাতের দিকে তাকিয়ে রইল। তাদের এই রহস্যময় কথার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছে না। এদিকে তুর্য আর দেরি না করে ঈশানের একদম কানের কাছে গিয়ে শুভ্রের পাগলামির কথাটা বলে দিল। মুহূর্তের মধ্যে ঈশানের মুখের সেই গম্ভীর ভাবটা কেটে গেল এবং সেও মুচকি হেসে ফেলল। তার গভীর বস যে সে নিজের হবু বউয়ের জন্য মাঝরাতে মাস্ক পরে চোরের মতো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, এটা সত্যিই তার ধারণার বাইরে ছিল। তুর্য নিজের হাসি কোনো মতে চেপে রেখে ঈশানের হাতের ক্যামেরাটা বাড়িয়ে দিয়ে বলল, ঈশান, তুমি ছবিগুলো একটু তুলে দাও, আমি আর রিফাত গেট থেকে একটু ঘুরে আসছি, বাঘটাকে তো খাঁচায় পুরতে হবে। এই বলে তুর্য আর রিফাত হাসাহাসি করতে করতে একে অপরের গলা ধরাধরি করে গেটের দিকে চলে গেল। ঈশান ওদের রেখে যাওয়া ক্যামেরাটা হাতে তুলে নিল এবং বাকিদের ছবি তুলে দিতে লাগলো। নিখুঁত অ্যাঙ্গেলে আর চমৎকার লাইটিং সেন্স দিয়ে তুর্যের থেকেও সুন্দর করে একটার পর একটা ছবি ক্লিক করতে লাগলো ঈশান। সবাই বেশ আনন্দ সহকারে এক এক করে নিজেদের সিঙ্গেল ছবি তুলতে লাগলো। সব শেষে যখন শুভ্রার ছবি তোলার পালা এলো, তখন সে মুখটা একটু গোমরা করে মলিন গলায় বলল, আমি তুলবো না, তোরাই তোল, আমার ভালো লাগছে না। কিন্তু পাখি আর মিহিরা কোনো কথাই শুনলো না। তারা তুমুল জড়াজড়ি শুরু করে দিল এবং এক প্রকার বাধ্য হয়ে শুভ্রা ক্যামেরার সামনে নিজের পোজ দেয়। ঈশান খুব সাবধানে ফ্রেমিং ঠিক করার জন্য মাটিতে হাঁটু গেড়ে বসলো। তারপর ক্যামেরাটা চোখের সামনে ধরে শুভ্রার ওপর ফোকাস করে ছবিটা তুলে ফেললো। ছবিটা তোলার পর ক্যামেরার ডিজিটাল স্ক্রিনে শুভ্রার সেই পোজটা দেখে ভেসে উঠতেই সে এক মুহূর্তের জন্য ঈশানের হৃদস্পন্দন যেন থমকে গেল। শুভ্রা তার চোখ দুটো হালকা বন্ধ করে মুখটা এক সাইড করে এক অদ্ভুত মায়াবী পোজ দিয়ে রেখেছে। ঈশান নিজেও জানে না সে কতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ক্যামেরার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। শুভ্রা সেই নিষ্পাপার অভিমানী মুখটা যেন তাকে এক নিমিষে এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিল। শেষমেশ ঈশানের ঘোর ভাঙলো পাখির ডাকে। কি হলো ভাইয়া, ছবি কি তোলা হয়নি? আপনি তো দেখছি একদম স্ট্যাচুর মতোই বসে আছেন। পাখির কথাই ঈশান চমকে উঠে নিজের গভীর ঘোর আর বাস্তবে ফিরে এলো। সে কিছুটা অপ্রস্তুত হয়ে নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপর সে শুভ্রার আরো কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল। যদিও এবার তার নিজের মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এরই মধ্যে হঠাৎ ঈশানের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। ঈশান পকেট থেকে ফোনটা বের করে দেখলো রিফাত একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটা রিফাত তাকে এখনই জরুরি ভিত্তিতে গেটের কাছে যেতে বলেছে। ঈশান আর দেরি না করে পাখির হাতে ক্যামেরাটা বুঝিয়ে দিল। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে কৌতূহল নিয়ে গেটের দিকে চলে আসলো। গেটের কাছে আসতেই ঈশান দেখলো শুভ্র রাগে কোমরে হাত দিয়ে ফুঁসছে। আর তুর্য ও রিফাত নিজের হাসি চেপে রাখতে না পেরে বলল, এই ঈশান, তোমার বসকে দয়া করে ভেতরে নিয়ে যাও, শালা কখন থেকে এখানে এসে ঘুরঘুর করছে, অথচ ভয়ে ভেতরেই ঢুকতে পারছে না।
শুভ্র চোখ দুটো বড় বড় করে দাঁত কিরমির করে সূর্যের দিকে তাকালো। তার এই করুণ দশা দেখে ঈশানও নিজের হাসিটা কোনো মতে চেপে শুভ্রের দিকে তাকিয়ে বিনীত সুরে বলল, চলেন বস, আপনাকে ভেতরে নিয়ে যাই। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে সবার উদ্দেশ্যে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে বলল, ফাক ইউ অল। শুভ্রর মুখ থেকে এমন গালি শুনে তুর্য আর রিফাত এবার হল্লা করে হো হো করে হেসেও দিল। তাদের সাথে ঈশানও আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। সেও একপাশে মুখ ফিরিয়ে মিটিমিটি হাসতে লাগলো। বন্ধুদের এমন পাত্তা না দেওয়ার ভাব দেখে শুভ্রর মাথাটা একদম গরম হয়ে গেল। সে রাগে হনহন করে এগিয়ে এসে এক ঝটকায় তুর্য আর রিফাতের গলা শক্ত করে জড়িয়ে ধরল, যেন একজন এখনই ফাঁসি দিয়ে দেবে তাদের। তারপর তাদের দুজনের কানের কাছে মুখ নিয়ে চরম আক্রোশে ফিসফিস করে বলল, শালা, আমি এখানে নিজের বউকে দেখার জন্য জানোয়ারের মতো ছটফট করছি, আর তোরা ফ্রেন্ড হয়ে আমার এই অবস্থা নিয়ে তামাশা করছিস। তোদের আমি সাফ জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যদি তোরা আমাকে কোনোভাবেই রিদির কাছে যাওয়ার ব্যবস্থা করে না দিস, তবে কসম খোদার তোদের দুই শালার প্যান্ট খুলে আমি এই মেন গেটের ওপর পতাকা বানিয়ে ঝুলিয়ে রাখবো। তুর্য শুভ্রের সেই ফাঁসির মতো শক্ত হাতের বাঁধন থেকে কোনো মতে ছাড়া পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে ছটপট করতে লাগলো। দম আটকে যাওয়ার ভান করে সে বিষম খেতে খেতে বলল, উফ শালা, ছাড় বলছি। তো শ্বশুরের কি কাপড়ের এতই আকাল পড়েছে যে আমাদের প্যান্ট খুলে তোকে মেন গেটের দেশের পতাকা টানাতে হবে? ওদের এই কাণ্ড দেখে ঈশানা এবার আর হাসির বেগ ধরে রাখতে পারল না। সে পেট চেপে ধরে হাসতে হাসতে রিফাত আর তুর্যের দিকে তাকিয়ে বলল, আরে তুর্য ভাই, আপনারা শুধু প্যান্টের চিন্তা করছেন কেন? বিয়েবাড়ি রান্না বান্নার তো ব্যাপার আছে। তো বাবুর্চিদের যখন বড় বড় ডেগ আর রান্নার গরম আইটেম চুলা থেকে নামাতে কাপড়ের অভাব পড়বে, তখন কাপড় খুঁজতে আর দূরে যাওয়া লাগবে না। আপনাদের প্যান্টের সাথে সাথে ওই আন্ডারওয়্যারগুলো দিয়েই না হয় বাবুর্চিরা গরম পাতিল নামিয়ে নেবে। এক ঢিলে দুই পাখি, কি বলেন বস? ঈশানের মুখ থেকে এই কথা শুনে তুর্য আর রিফাত যেন একদম হা বনে গেল। তারা হা করে ঈশানের দিকে তাকিয়ে রইল। মুখ গুছিয়ে পাল্টা কিছু বলতে যাবে, তখনই তার আগে শুভ্র এবার বেশ সিরিয়াস হয়ে দুজনকেই এক ঝটকায় ছেড়ে দিয়ে বলল, দেখ, আমার এখন ফাজলামি করতে ভালো লাগছে না। তোরা আগে আমাকে একটা কাজের আইডিয়া দে, কিভাবে আমি এখন সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে যাব। রিফাত শুভ্রের হাতের চেপে দুমড়ে মুচড়ে যাওয়া নিজের দামি পাঞ্জাবির কলারটা কোনো মতে টেনে টুনে ঠিক করতে করতে বিরক্ত হয়ে বলল, শালা, আর একটা মাত্র রাত তুই কন্ট্রোল করতে পারিস না? আজকের এই রাতটাই তো শুধু মাঝখানে, কাল রাতে তো একদম বাসর ঘরে ওকে পেয়ে যাবি, তখন সারা রাত দেখিস। এখন এই মাঝরাতে চোরের মতন ভেতরে যাওয়ার কি দরকার? শুভ্র এবার আর এক বিন্দুও হালকা মেজাজে নেই। সে একদম গম্ভীর হয়ে নিজের প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে তুর্য আর রিফাতের দিকে সোজা তাকালো। তার চোখের দৃষ্টিতে এখন আর চরম হুমকি। সে ঠান্ডা কিন্তু থমথমে গলায় বলল, আমি এই 1 থেকে 3 পর্যন্ত গুনবো। তার মধ্যে যদি তোরা আমাকে ভেতরে যাওয়ার জন্য কোনো জেনুইন আইডিয়া না দিস, তাহলে কিন্তু আমি যা বলেছি ঠিক তাই করব। তোদের দুজনের সাধের প্যান্ট থাকবে ওই বিয়ের মেন গেটের সাথে ঝোলানো, আর আন্ডারওয়্যারগুলো চলে যাবে বাবুর্চিদের গরম পাতিল নামানোর কাজে। এবার তোরা ভেবে দেখ কি করবি। 1, 2। শুভ্র 3 বলার আগেই দুর্জা এক প্রকার আটকে উঠে লাফিয়ে বলল, থাম ভাই থাম, আর গুনতে হবে না। একটা বুদ্ধি পাইছি, তোকে পেছনের দিক দিয়ে ভেতরে যেতে হবে। ঈশান একটু অবাক হয়ে পেছনের রাস্তার কথা চিন্তা করে বলল, পেছনে তো বিশাল বড় দেওয়াল, ওদিক দিয়ে কিভাবে যাবে? রিফাত পাঞ্জাবিটা সামনে নিয়ে বলল, তাছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ সামনের দিকে এখনো অনেক মানুষ গিজগিজ করছে। শুভ্র এখন মেন গেট দিয়ে ঢুকতে গেলেই কেউ না কেউ চিনে ফেলবে। শুভ্র আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে সময় নষ্ট করতে চাইল না। সে সরাসরি হুকুমে সুরে বলল, চল আমার সাথে। যেই কাজ সেই কথা, 4 জন মিলে চোরের মতো চুপি চুপি রিদিদের বাড়ির একদম পেছনে চলে আসলো। সেখানে এসে দাঁড়াতেই দেখলো এক বিশাল উঁচু দেওয়াল দাঁড়িয়ে আছে। রিদির কাছে পৌঁছাতে হলে এই দেওয়াল টপকাতে হবে শুভ্রকে। শুভ্রার কোনো দ্বিধা না করে শার্টের হাতা দুটো কোণের পর্যন্ত ভালো করে গোটাতে লাগলো। আর তার এই রণপ্রস্তুতি আর দেওয়াল টপকানোর মারমুখী ভাব দেখে রিফাত বিড়বিড় করে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে রিফাত আবার টুকটাক করে কপালে হাত দিয়ে বলল, ভাই, তুই কি আজকে মেয়েটাকে একদম মেরেই ফেলবি? যেভাবে শার্টের হাতা গুটিয়ে নিজেকে তৈরি করছিস, দেখে তো আমারই বুক কাঁপছে। তুর্য এখন পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে একটা মেসেজ টাইপ করতে করতে বলল, রিদিকে এখনই অসুস্থ হওয়ার জন্য তৈরি হতে বলো, বেশি দেরি করলে আর চলবে না।
শুভ্র অবশ্য তখন কারোর কথা কানে তুলছিল না। তার পুরো ধ্যান জ্ঞান তখন ওই দেওয়ালের ওপরে। সে এক পা পিছিয়ে গিয়ে জোরসে একটা লাফ দিল এবং দেওয়ালের ওপরের অংশটা ধরার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু দেওয়ালটা বেশ উঁচুই ছিল, যার কারণে তার হাত ফসকে বারবার নিচে পড়ে যাচ্ছিল। কিছুতেই দেওয়ালের কানে সে নাগাল না পেয়ে সে চরম রাগে আর বিরক্তিতে নিজের মনে বিড়বিড় করে কুৎসিত একটা গালি দিয়ে উঠল, বাল, এই সাওয়া দেওয়ালটা এত উঁচু করে দিয়েছে কেন? অনেক চেষ্টা করেও দেওয়ালের মাথাটা কোনো মতেই ছুতে না পেরে শুভ্রর কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে হাঁপাতে হাঁপাতে চরম বিরক্ত হয়ে ঈশানীর দিকে তাকালো। তাদের এভাবে হাত গুটিয়ে তামাশা দেখতে দেখে মাথাটা আর ঠিক রইল না। সে ফুঁসে উঠে বলল, হা করে দাঁড়িয়ে আমার সার্কাস না দেখে আমাকে একটু সাহায্য কর। শুভ্রর এমন অসহায় আর ক্রুদ্ধ চেহারা দেখে তুর্য, রিফাত আর ঈশান এগিয়ে এলো। তুর্য বলল, আচ্ছা খারাপ, তোরে আমরা আজকে শূন্যে ভাসাইয়া দিতেছি, যে কথা সে কাজ। ঈশান আর তুর্য দুই পাশ থেকে শুভ্রর দুটো পা শক্ত করে ধরলো আর পেছনে রিফাত শুভ্রর কোমর ধরে ধাক্কা দিতে লাগলো। তিনজন মিলে পুরো গায়ে জোর খাটিয়ে শুভ্রকে আস্তে আস্তে দেওয়ালের ওপরের দিকে তুলতে শুরু করলো। শুভ্র তখন দুই হাত বাড়িয়ে দেওয়ালের কার্নিশটা ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু শুভ্র যখন একদম মাঝপথে, হঠাৎ তখনই ঘটল বিপত্তি। রিফাত শুভ্রর কোমর ঠেলতে ঠেলতে হঠাৎ তুর্যের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, ওরে বাবারে দোস্ত, এই শালা শুভ্রর যে রাক্ষসে ওজন রে, এর যে ভারী শরীর। বাসুরাতে দিদি বেচারার ওপর এই জলহস্তিটা পড়লে তো মেয়েটা একদমই চ্যাপ্টা হয়ে আলো ভর্তা হয়ে যাবে। বিয়ের পরের দিন সকালে তো দিদিকে সোজা অর্থোপেডিক হসপিটালে নিয়ে প্লাস্টার করা লাগবে। কথাটা শোনা মাত্রই তুর্যের মুখের ভেতরে হাসিটা বাঁধ ভেঙে বেরিয়ে গেল। সে হো হো করে হেসে উঠল, আর তুর্যকে ওভাবে হাসতে দেখে রিফাত নিজেও হাসি চেপে রাখতে পারল না। সেও খিউ খিউ করে হাসতে লাগলো। ওদের এই কাণ্ড দেখে ঈশান আর নিজের পেশাদারিত্ব বজায় রাখতে পারল না। তারও হাসি চোটে কানের কাছে চলে গেল। হাসি চোটে তিনজনেরই হাত পায়ে সমস্ত শক্তি যেন এক মুহূর্তেই ফুরিয়ে এলো। তাদের শরীর কাঁপতে লাগলো এবং তারা শুভ্রকে ওপরের দিকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেললো। শুভ্র বুঝতে পারলো এই তিন হারামজাদা এখন তাকে মাঝপথেই ছেড়ে দেবে এবং সে নিচে পড়ে কোমরটা ভাঙবে। শুভ্র একদম শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে এক জায়গায় করে বাতাসে একটা ঝাঁকুনি দিল। তিনজন যখন হাসতে হাসতে তাকে প্রায় ছেড়ে দিয়েছে, ঠিক তখনই শুভ্র চিতাবাঘের মতো এক লাফ দিয়ে দেওয়ালের একদম কর্নারটা শক্ত করে ধরে ফেললো। অন্যদিকে শুভ্রকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই তুর্য, রিফাত আর ঈশান হাসির চোটে ভারসাম্য হারিয়ে একজন আরেকজনের ওপর ধাপাস করে মাটিতে পড়ে গেল। মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে তারা তিনজনই মাটিতে শুয়ে হাসতে হাসতে একদম গড়াগড়ি খেতে লাগলো। রিফাত হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, ওরে আল্লাহ রে, আমার পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে গেল রে। ওপর ঝুলে থেকে নিচে তাকালো। বন্ধুদের এই হাল দেখে সে চরম হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোদের আমি পরে দেখে নেব। তারপর সে নিজের দুই হাতের জোরে শরীরটাকে টেনে দেওয়ালের ওপর তুলল এবং রীতিতে বাড়ির ভেতরের দিকে টপকাতে শুরু করলো।